জি দেখা যায়। আচ্ছা, সো আমাদের আজকে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করব, হ্যাঁ, মানে থিওরিটিক্যালি ক্লোজ করবো আর কি। ম্যাথের তো শেষ নাই, ম্যাথ তো আমাদের অনেক করতে হবে, এটা পুরো দিন আমরা ম্যাথেই দিব। থিওরিটিক্যালি আজকে আমরা চ্যাপ্টারটা ক্লোজ করবো, ওকে। আচ্ছা, সো আমরা ফার্স্ট অফ অল আজকে যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য এবং অনুপ্রস্থ তরঙ্গ। এই জিনিসটার সাথে তোমরা ছোটবেলা থেকেই পরিচিত না? এসএসসি তে ছিল অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ তরঙ্গ। জি ছিল। হ্যাঁ ভাইয়া। ওকে, আচ্ছা, সো এগুলা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, হ্যাঁ। এটা আমাদের একটা ক্লাস থাকবে এক্সট্রা, লাস্ট ক্লাসটা, যেটা আজকেই শেষ করবো আমরা, বাট কিছু জিনিস পড়ার লাগবে আরো। দেখো, আমি যদি সহজ হিসাবে বলি, এখানে উপরের চিত্রটা অনুদৈর্ঘ্য না অনুপ্রস্থ? উপরে যে তরঙ্গটা আছে, এটা অনুপ্রস্থ। অনুপ্রস্থ, আর নিচেরটা অনুদৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য। আচ্ছা, তোমাদেরকে আমি নোড আর অ্যান্টিনোড দেখতে বলছিলাম, দেখছিলা কি? আমি ছবিও পাঠিয়ে রাখছিলাম তোমাদের দেখার সুবিধার্থে। জি। দেখছিলাম একটু। ওকে, আচ্ছা, তাহলে শামস বলো তো, তরঙ্গের অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে আগে চিন্তা করো, যেহেতু আমরা সবসময় এতদিন ধরে অনুপ্রস্থ তরঙ্গ নিয়ে পড়ে আসছি। অনুপ্রস্থ তরঙ্গের যে ম্যাক্সিমাম পয়েন্টটা, এটাকে আমরা কি বলছিলাম? নোড নাকি অ্যান্টিনোড? অ্যান্টিনোড বলছিলাম। হ্যাঁ, অ্যান্টিনোড বলছিলাম, সর্বোচ্চ তাই ইয়াটা। এটাকে আমরা কি বলছিলাম, অ্যান্টিনোড না নোড? শিওর? অ্যান্টিনোডই বলছিলাম তো, মোটামুটি শিওর। এক্স্যাক্টলি অ্যান্টিনোড বলছিলাম, তাই না? সিমিলারলি নিচেও হুম। যে সর্বোচ্চ ছিল, এটাকে আমরা কি বলছিলাম, অ্যান্টিনোড। আর এই যে এই জায়গাগুলো ছিল আমাদের নোড, রাইট? আচ্ছা, একটু থামুন, বাকিদেরকে নিস্পন্দ একটু। বিন্দু নাকি যেন। নিস্পন্দ বিন্দু, ঠিক আছে। তো এইটুক ছিল আমাদের গত দিনের আলোচনা পর্যন্ত, মানে একদম ফার্স্ট ক্লাসে। এখন আমরা এই অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থর আরো কয়েকটা জিনিস নিয়ে এখন সামনের দিকে অগ্রসর হব, ঠিক আছে? আচ্ছা, দেখো, অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থর ক্ষেত্রে যেটা হয়েছে, অনুপ্রস্থটা নিয়ে আগে চিন্তা করো। উপরেরটা হচ্ছে অনুপ্রস্থ, হ্যাঁ, যেটাকে আমরা ইংরেজিতে বলতেছি ট্রান্সভার্স ওয়েভ, ওয়েভ। আর এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ, যেটাকে আমরা বাংলায় বলতেছি কি, অনুদৈর্ঘ্য। ঠিক আছে, আজকে আমরা ছোট্ট একটা ডিজাইনিং দেখবো, ম্যাথমেটিক্যাল প্রবলেম না, ওটা জাস্ট ডিজাইনিং বই দেওয়া আছে, জাস্ট দেখবো। আচ্ছা, অনুপ্রস্থের ক্ষেত্রে খেয়াল করো তো, কণাগুলা কি এইভাবে অসিলেট করতেছে, তাই না? কণাগুলা কখনো উপরে যাচ্ছে, আবার কখনো নিচে যাচ্ছে, তার মানে কণাগুলো অসিলেট করতেছে আমার উপর নিচে। বাট তরঙ্গটা আগায় যাচ্ছে কোন দিকে? প্রণব কি জয়েন দিছে আজকে? প্রণব বললো 7:40, ও নিজেই নাই। আচ্ছা, আলভি বলো তো, কণাগুলা উপরে নিচে অসিলেট করতেছে, কিন্তু তরঙ্গটা কোন দিকে আগাচ্ছে? উপরে নিচে না কোন দিকে? কণাগুলোর সাথে লম্বভাবে। লম্বভাবে, এক্স্যাক্টলি। তার মানে তরঙ্গটা আমাদের সামনে আগায় যাচ্ছে, রাইট? ডান দিকে আগায় যাচ্ছে। হ্যাঁ। তাহলে দেখো, অনুপ্রস্থের ক্ষেত্রে কণার স্পন্দনের দিক আর তরঙ্গের গতির দিক বা শক্তি সঞ্চালনের দিক পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। আমার কথাগুলো খেয়াল করো, তাহলে বই পড়তে সুবিধা হবে। কণার সরণের দিক বা কণার সঞ্চালনের দিক বা কণার গতির দিক এবং তরঙ্গের গতির দিক পরস্পর 90 ডিগ্রি কোণে থাকে। এ ধরনের তরঙ্গকে আমরা বলি অনুপ্রস্থ। ঠিক আছে, এ ধরনের তরঙ্গকে আমরা বলি অনুপ্রস্থ। কোনো সমস্যা আছে এটাতে? একটু রেসপন্স করো, রেসপন্স করতে হবে তো, নাহলে আমি বুঝবো কেমনে যে তোমরা বুঝছো কিনা। জি ভাইয়া, সমস্যা নাই। বাকিরা না ভাইয়া। যত লেম জিনিসই হোক, আমি প্রত্যেকটা লাইন পরে তোমাদের কোশ্চিন করবো, তোমাদের অ্যান্সার দেওয়া লাগবে, ঠিক আছে? এই মেন্টালিটি কখনো আনবা না যে আরে এগুলা তো জানি, এলা ভাইয়া কি পড়াচ্ছে। আচ্ছা, কারণ যেটা দেখছো, আমি ছোট ছোট জিনিস দিয়ে একটা বড় জিনিস বিল্ড আপ করে ফেলি, তো প্রত্যেকটা পয়েন্ট ধরার লাগবে, কারণ আগে যেমন শিখাচ্ছি আমি অমনি তোমাদের বুঝাবো না। আচ্ছা, তাহলে অনুপ্রস্থের ক্ষেত্রে একটা অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্বটাকে আমরা ল্যামডা বলছিলাম, রাইট? মানে জি। একটা আরেকটা অ্যান্টিনোড না, বেসিক্যালি একটা অ্যান্টিনোড থেকে আরেকটা অ্যান্টিনোডের দূরত্বটা λ/2। সো উপরের গুলো যদি চিন্তা করো, যে এইটা থেকে এটা এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের ল্যামডা, মানে চিত্রে যা দেখা যাচ্ছে আর কি। So, এখন অনুদৈর্ঘ্যটা কি হবে? অনুদৈর্ঘ্যটা কি হবে? দেখো, অনুদৈর্ঘ্যর বিষয়টা কেঁচো কিভাবে চলে দেখো তো। কেঁচো কি এইভাবে চলে না, এই যে লুপ তৈরি করে, তারপর আবার সামনে আগায় যায়, তারপর আবার লুপ তৈরি করে, আবার সামনে আগায় যায়। দ্যাট মিন্স কেঁচো এইভাবে চলে না? কেঁচোর চলা হ্যাঁ, দেখছো? হামাগুড়ি বা চলন। করে চলে। হাইড্রার চলনটা দেখছো না? এক্স্যাক্টলি ওরকম। হুম। তো অনুদৈর্ঘ্য তরঙ্গ আমাদের ওইভাবে চলে, অর্থাৎ অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে এই যে ধরো একটা কণা আছে, অনুদৈর্ঘ্যের তরঙ্গের কোনো কণা, এইটা সামনে পিছনে অসিলেট হয়, দ্যাট ইজ ডানে বামে, উপরে নিচে না, ঠিক আছে? আর তরঙ্গটাও ক্রমান্বয়ে সামনে আগায় যায়। জাস্ট লাইক শব্দ, তুমি যখন বাতাসে শব্দ করো,
তুমি যখন বাতাসে শব্দ করো তোমার যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা কি করে বাতাসের কণাগুলোকে কম্পিত করে। বাতাসের কণাগুলো কিভাবে কম্পিত হয়? ডানে বামে কম্পিত হয়, নট উপরে নিচে। ঠিক আছে, ডানে বামে কম্পিত হবে, নট উপরে নিচে। এই যে বাতাসের কণাগুলো কম্পিত হয় হইতে হইতে শব্দটাকে একটা কণা থেকে আরেকটা কণায় পাস করে। তার মানে কণাগুলোও কম্পন হচ্ছে এই বরাবর, তোমার তরঙ্গটাও আগায় যাচ্ছে এই বরাবর। তার মানে তোমার তরঙ্গ সঞ্চালনের দিক আর কণার স্পন্দনের দিক দুইটা কি সমান্তরাল না? রাকিব, বোঝা যায় কথাটা? জি ভাইয়া। তোমরা এগুলা পড়ে আসছো সবই। এই ধরনের তরঙ্গকে আমরা কি বলি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। ঠিক আছে, অনুদৈর্ঘ্য তরঙ্গ। আমাদের অনুপ্রস্থ তরঙ্গে যেমন আমাদের কি ছিল বলো দেখি? আমাদের ছিল কি বলবো এটাকে, নোড অ্যান্টিনোড, দ্যাট ইজ সুস্পন্দন বিন্দুগুলোকে আমরা বলছিলাম অ্যান্টিনোড, নিস্পন্দন বিন্দুগুলোকে বলছিলাম আমরা নোড। এই ক্ষেত্রে অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে আমাদের দুইটা টার্ম থাকবে, একটাকে আমরা বলবো সংকোচন আর একটাকে আমরা বলবো প্রসারণ। ঠিক আছে, একটাকে আমরা বলবো সংকোচন, একটাকে বলবো প্রসারণ। কোনটা সংকোচন কোনটা প্রসারণ সেটা আমি একটু পরে বলি। তার আগে তোমরা আমাকে বলো তো, তোমাদের এসএসসি তে বলো বা এইচএসসি তে বলো, অনুদৈর্ঘ্য নিয়ে বেশি আলোচনা আছে না অনুপ্রস্থ নিয়ে বেশি আলোচনা আছে? অনুপ্রস্থ। অনুপ্রস্থ নিয়ে। বাট প্রবলেম ইজ আমরা যে তরঙ্গ মানে আমাদের বেসিক রিডটা কি? ভাষা, কথা বলা, সাউন্ড। এই সাউন্ড কি অনুদৈর্ঘ্য না? শব্দ তো একটা অনুদৈর্ঘ্য তরঙ্গ। হ্যাঁ, তাহলে অনুদৈর্ঘ্য। এখন কোশ্চেন হচ্ছে, বাস্তব জীবনে যদি আমরা প্রতিদিন অনুদৈর্ঘ্য তরঙ্গই কাজ করি, কথা বলি, তাহলে আমরা অনুপ্রস্থ নিয়ে এত মাথা ঘামাইলাম কেন? এটার সিগনিফিকেন্সটা কি? কেন আমি তোমাকে 4টা ক্লাস ধরে অনুপ্রস্থ পড়াই, 5 নাম্বার ক্লাসে এসে তোমাকে আমি অনুদৈর্ঘ্য ধরাইছি? এর কারণ একটাই, সেটা হচ্ছে অনুপ্রস্থের ক্যালকুলেশন, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ডেরাইভেশন এই জিনিসগুলা অলমোস্ট ইম্পসিবল রেঞ্জে। ঠিক আছে, খুবই ডিফিকাল্ট, খুবই কমপ্লেক্স। বাট আমি যদি একটা অনুদৈর্ঘ্যকে একটা অনুপ্রস্থের সাথে মডেলিং করতে পারি, ভালো মতো বুঝো, আমি যদি একটা অনুদৈর্ঘ্যকে একটা অনুপ্রস্থের সাথে মডেলিং করতে পারি, তাহলে আমি কম্পেয়ার করে দুইটার ডেটাগুলাকে ম্যাচ করতে পারবো বা দুইটার আইডিয়াটাকে আমি গ্যাদার করতে পারবো। এই আইডিয়াটা তো বোঝা যায় তাই না, যে আমরা কেন অনুপ্রস্থ নিয়ে বেশি পড়াশোনা করতেছি? কারণ সাইনের তো ম্যাথমেটিক্যাল ফর্ম আছে, সেটা ইকুয়েশন দিয়ে ইজিলি ডিরাইভ করা যায়। বাট কেচর চলনের তো ভাব কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম নাই, তাই না? এরকম কোনো অসিলেশনের তো ফাংশন আমাদের নাই, না না ম্যাথে নাই। সো দ্যাটস ওয়াই আমাদের অনুপ্রস্থের সাহায্যে বেশি। এখন আসো, তাহলে এই যে আমি বললাম নিচের ওয়েভটাই দেখো, এইখানে দাড়িগুলো একটু বেশি ঘন ঘন দেওয়া আছে, এখানে একটু ফাঁকা ফাঁকা দেওয়া আছে, এখানে আবার একটু বেশি ঘন ঘন দেওয়া আছে, আবার একটু ফাঁকা ফাঁকা দেওয়া আছে, আবার ঘন ঘন, আবার ফাঁকা ফাঁকা, আবার ঘন ঘন। তো এই যে এগুলা দ্বারা আসলে বোঝাচ্ছে, যেখানে ঘন সেখানে বোঝাচ্ছে যে বাতাসের কণাগুলা খুব বেশি ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছে, খুব বেশি ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছে, এখানে ফ্রিকোয়েন্সি বেশি। বা আমি যদি তোমাকে সহজ হিসাবে বলি, এখানে বাতাসের কণাগুলার কম্পন বেশি। ঠিক আছে, যেখানে ঘন ঘন আছে সেখানে কি হবে? কম্পন বেশি। আর যেখানে হালকা হালকা আছে এখানে হচ্ছে আমাদের কম্পনটা কম, এখানে আমাদের কম্পনটা হচ্ছে কম। আমি তোমাকে একটু পর অনেকগুলো চিত্র দেখাবো, ঠিক আছে? ওগুলো দেখে তোমার আরো ক্লিয়ার হবে আইডিয়াটা। তাহলে দেখো, অনুপ্রস্থ যেটা, সেটা আমাদের নোড আর অ্যান্টিনোড আছে। নোড আমরা কোনগুলাকে বলছিলাম? সর্বোচ্চ বিন্দুতে। আর অ্যান্টিনোড বলছিলাম আমরা এই যে জিরো বিন্দুগুলা। তাহলে এখন একটু খেয়াল করো তো, যখন তুমি আস্তে আস্তে উপরে উঠতেছো, এই যে আমার লেজারটা খেয়াল করো, এইখানে তরঙ্গের বিস্তারটা বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। বাড়তেছে। তাহলে অনুপ্রস্থের ক্ষেত্রে যেটা বর্ধিত অবস্থা বিস্তার, সেটাই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সংকুচিত অবস্থা। আবারও বলি, অনুপ্রস্থের ক্ষেত্রে যেটা বর্ধিত সেটাই অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কি? সংকুচিত। আচ্ছা, এরপর দেখো তো, এইখান থেকে বিস্তারটা আস্তে আস্তে কমা শুরু করছে না? কমতে কমতে এইখানে কি হয়ে গেছে? ভালো মতো দেখো, বিস্তারটা এইখান থেকে কিন্তু এখান থেকে এখান থেকে এই যে পর্যন্ত কমা শুরু করছে, রাইট? এই জায়গাটা কমছে না বিস্তারটা, বলো তো? দেখো, যখন বিস্তারটা কমছে তখন ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গেছে, ফ্রিকোয়েন্সিটা অনেক হালকা হয়ে গেছে, মানে কম ঘন হয়ে গেছে। এরপর এইখান থেকে যখন আবার ফ্রিকোয়েন্সিটা বাড়া শুরু করছে, একটু মজার জিনিস খেয়াল করো, এইখান থেকে যখন আবার ফ্রিকোয়েন্সিটা বাড়া শুরু করছে, তখন কি হয়েছে? মানে সরি, এখান থেকে যখন বিস্তারটা বাড়া শুরু হয়েছে তখন দেখো ফ্রিকোয়েন্সিটা বাড়ছে। বাট প্রবলেম ইজ, ফ্রিকোয়েন্সি কিছু দূর বাড়ছে, তারপর আর বাড়ে নাই। তো তুমি চাইতেছিলা কি, যে ভাই আমি অনুপ্রস্থের সাথে অনুদৈর্ঘ্যটাকে কি করব? কম্পেয়ার করব। বাট সামহাউ আমি আটকে গেলাম। এবার আসো, এই যে নীল ডটেড লাইন যেই দুইটা আছে, এই দুইটা জায়গায় খালি খেয়াল করো, এই জায়গাটা আর এই জায়গাটা।
ঠিক আছে, এই দুটো লাইনে একটু খেয়াল করো। এর মাঝের ঘটনাটা আসলে কি হয়েছে দেখো তো। এর মাঝের ঘটনাটায় এই জায়গায় বিস্তার সর্বনিম্ন না, যে পয়েন্টটা আমি মার্ক করতেছি, এই জায়গায় বিস্তারটা কি বিস্তার সর্বনিম্ন না? তো সর্বনিম্ন সর্বোচ্চ। সর্বনিম্ন না আহ, মান আচ্ছা রাখি, বিস্তারের মানটা নেগেটিভ। হ্যাঁ ঠিক আছে, না রাকিব যেটা Negative. বলছো ওটা আমি বুঝছি, যে মানে হ্যাঁ নেগেটিভ, বিস্তার নেগেটিভ। তো যেখানে বিস্তারটা নেগেটিভ সেখানে দেখো তো ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি ডেন্স না? মানে কি হ্যাঁ। ফ্রিকোয়েন্সি অনেক হ্যাঁ বেশি, ফ্রিকোয়েন্সি অনেক বেশি। বাট যখন এই আস্তে আস্তে ফ্রিকোয়েন্সিটা বাড়ছে, এই পাশে যখন ফ্রিকোয়েন্সিটা আস্তে আস্তে মানে সরি অ্যামপ্লিটিউড যখন এই দুই পাশে আস্তে আস্তে বাড়ছে, তখন দেখো তো দুই পাশে আস্তে আস্তে আমার কি হয়েছে, প্রসারণ হয়েছে না? মানে ফ্রিকোয়েন্সিটা কমে গেছে না? প্রসারণ হয়েছে। আচ্ছা এখন আসো, এই জিনিসটা কোথা থেকে নেওয়া হয়েছে জানো? এটা তোমাদের বইয়ে কোথাও আইডিয়া নাই, হ্যাঁ আমি তোমাকে একটু দেখাই এটা কোথা থেকে নেওয়া হয়েছে, নাহলে তো তোমরা পরে চিল্লা বাজে ভাই এগুলা কি পড়াচ্ছেন, এগুলা তো বইয়ে নাই। আচ্ছা আসো, আচ্ছা দেখো, আমি একটু আগে যে কথাটা বললাম কাইন্ড অফ সেম ধরনের একটা চিত্র এখানে দেখা পাচ্ছ না সবাই? দেখো এই চিত্রটা ফলো করো, হ্যাঁ আমি মার্ক করে দিই, থামো। এই যে ধরো এই সবুজ লেখো চিত্রটা, এটা একটা ওয়েভ, ধরো এটা একটা অনুপ্রস্থ না অনুদৈর্ঘ্য তরঙ্গ? ভাইয়া বলো। এখন টপিক পড়াচ্ছিলেন একটু লেট হলো তো, স্যার ছিল তো। হ্যাঁ আমরা আহামরি কিছু পড়িনি, আমরা জাস্ট অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ পড়তেছি, কোনো ম্যাথমেটিক্যাল ফর্মুলা পড়িনি প্রণব। হ্যাঁ ইভেন ধরো তুমি এখন থেকে যদি শুরু করো তাও বুঝা হবে, কোনো সমস্যা নেই, কারণ এখন ওরা কিছু শিখে নাই। এই শামস, আমি এখনো কোনো ডিসিশন বলছি তোর না শিখাইছি? ভাইয়া, না আমি না জাস্ট না দেখাচ্ছি তাই না, কিছু যে কি কি ঘটতেছে। হুম Okay? আমরা এখনো কিছু শিখিনি। হ্যাঁ প্রণব খেয়াল করো, এখন থেকে বুঝবা। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের একটা অনুপ্রস্থ তরঙ্গ। এখন দেখো তো এই অনুপ্রস্থ তরঙ্গের যখন তোমার অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, এই যে দেখো এখানে যখন তোমার অ্যামপ্লিটিউডটা ম্যাক্সিমাম, ঠিক আছে, দেখো তো এইখানে ফ্রিকোয়েন্সিটা কি সব থেকে ঘন হয়ে গেছে না? হ্যাঁ আর দেখো যখন হুম। অ্যামপ্লিটিউডটা নেগেটিভে চলে গেছে, কমে গেছে থিওরিটিক্যালি, তখন ফ্রিকোয়েন্সিটা কি অনেক বেশি বাড়ে গেছে না? মানে হালকা হয়ে গেছে, অনেক ফাঁকা হয়ে গেছে। হুম মানে কম বেশি না, তুমি আসলে বোঝো যে এখানে খুব ঘন ছিল, এখানে হালকা হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই যে এই জিনিসটা অ্যাকচুয়ালি ঘটতেছে কি দেখো, এবং একটা জিনিস চিন্তা করো তো, আমি একটা সাইন ওয়েভকে, ধরো আমি যদি একটু তোমাদের ডেসমোসে নিয়ে যাই দেখাইতে চাই, দেখি আমি দেখাইতে পারি কিনা। ডেসমোস, ওকে, ধরো আমি দিলাম y equals to 3 সাইন, ধরো কত দিব, ধরো 2x, ঠিক আছে? দেখো এখানে ওমেগার ভ্যালু কত, 2 না? নশাদ, y equal a sin ওমেগা t জি পড়ছো, তাহলে না ওমেগার ভ্যালু 2। এখানে ও টি যদি এক্স হয়, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ, টু মানে আমরা তো গ্রাফে আর টি প্লট করতে পারতেছি না x। আমি যদি 2 কে বাড়াই দেই, আমি যদি 8 দেই, দেখো তো এটা আরো ঘন হয়ে যাচ্ছে না? হ্যাঁ আমি এটা যত বাড়াবো ফ্রিকোয়েন্সি, তত আরো ঘন হবে না এটা? হবে। হ্যাঁ বাড়বে। তাহলে একটা জিনিস কি ধরা যায়, অনুপ্রস্থ তরঙ্গের ফ্রিকোয়েন্সি যদি অনেক বেশি বাড়ায় দাও, সেটা দেখতে এক সময় যায় অনুদৈর্ঘ্যের মতো হয়ে যেতে পারে, হুম আরে ঠিক আছে? আরে না মানে এই হয়েই যাবে মনে হয় ওরকমটাই অলমোস্ট। অ্যাকচুয়ালি তো হবে না, আমরা দেখতে পাবো এরকম। দেখো এখানে এক্স্যাক্টলি ওই কাজটাই করা হয়েছে, ঠিক আছে? বাট প্র্যাকটিক্যালি বাস্তব ক্ষেত্রে, এটা তো গ্রাফে দেখাইলাম, গ্রাফ তো আর তোমার সাউন্ড ক্যাচ করতে পারছে না, রাইট? বাস্তব ক্ষেত্রে যেটা হয়, আমাদের যেইখানে ভয়েসের হাইয়েস্ট পিক থাকে, সেখানে ফ্রিকোয়েন্সি একটু বেশি হয়, মানে ঘন হয়। আর যেখানে আমাদের সাউন্ডের লোয়েস্ট পিক থাকে, সেখানে একটু আমাদের হালকা বা কম ঘন পিক হয়। এই জিনিসটা কি অবজার্ভ করা গেছে? এই ঘটনাটা কি ধরা গেছে যে আমি কি বলতেছি? হিম, বুঝছি। জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, আচ্ছা এখন দেখো, আমি তোমাকে এটা না বুঝাইলে তুমি অনুদৈর্ঘ্য অনুপ্রস্থ কনসেপ্ট, এখন আমি এটা তোমাদের কই থেকে পড়াইলাম একটু দেখো। এটা আমাদের ডিপার্টমেন্টের সেকেন্ড ইয়ারের পড়াশোনা, ঠিক আছে? হুম। ওই স্লাইড থেকে তোমাকে পড়াইলাম। কিন্তু ভাইয়া এই যে উপরে যখন সর্বোচ্চ তখন তো ঘন, আর নিচে যখন সর্বোচ্চ তখন একেবারে হালকা, ফাঁকা এরকম। এটাই বাস্তব ক্ষেত্রে ঘটতেছে। এটা কেন ঘটতেছে এটা দেখো, এই যে এখানে ইন্ট্রিগেটর সার্কিট আছে, মানে ইন্ট্রিগেটর একটা কম্পিটিশন আছে, এখানে একটা ডিফারেন্সিয়াল একটা কম্পোনেন্ট আছে, অনেক ভাবে ঘটতেছে। বাট তোমার তো ইন্টার এই থিওরি দিবে না, তোমার ইন্টার এই থিওরি দিবে না যে কেন ঘটতেছে, তোমার জাস্ট বলছে যে এটা হয়। আমার কথা বোঝা গেছে? তোমার আচ্ছা ইন্টার থিওরিতে কি বলছে যে এটা হয়, কেন হয়, ইন ফিউচার যদি কমিউনিকেশন নিয়ে পড়ার সুযোগ হয় তখন এটা নিয়ে পড়বা, ঠিক আছে? ওই জন্য আমি তোমাকে দেখাই দিলাম
এবং এই ঘটনাটাকে বলা হয় ফ্রিকোয়েন্সি মডুলেশন। ঠিক আছে, আমি তোমাকে দেখাই আচ্ছা দিলাম যেটা কই থেকে আমি তোমাকে দেখাইলাম। ওকে, এবার আমাদের কনসেপ্টে ব্যাক আসো। তাহলে আমরা অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ বললাম। এখন দেখো তো, অনুপ্রস্থের ক্ষেত্রে যেটা ল্যামডা, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সেই সেম ডিস্টেন্সে কে কে অবস্থান করতেছে? একটা প্রসারণ, একটা সংকোচন, আর একটা প্রসারণ। এই জিনিসটা কি বোঝা যায়? একটা প্রসারণ, একটা সংকোচন, একটা প্রসারণ। মানে আমি তোমাকে ওই স্লাইডটা কেন দেখাইলাম, এইটুকু বোঝার জন্য যে অনুপ্রস্থের উঁচু নিচু বিস্তারগুলাকে তুমি সংকোচন প্রসারণ দ্বারা রিপ্রেজেন্ট করতে পারো। ঠিক আছে, এখন আমাদের বইয়ে তোমার এক এক রাইটারের বই এক একভাবে করা আছে। এখানে যেমন তোমার দেখো, এই যে নিচু যে জায়গাটা আছে, এখানে কি দেখাইছে এই জায়গাটাকে তোমার, মানে এখানে আরো বেশি ভালো মতো দেখাইছে। ওই যে রাকিব যেটা বললা যে ভাইয়া বিস্তার তো অ্যাকচুয়ালি উপরে আমি ধরি এ, নিচে যদি ধরি মাইনাস এ, এখন মাইনাস এ মানে কিন্তু সর্বনিম্ন বিস্তার না, মাইনাস এ মানে কি সর্বোচ্চ বিস্তার জাস্ট বিপরীত দিক থেকে, তাই না? সর্বোচ্চ বিস্তার জাস্ট বিপরীত দিক থেকে। এই কারণেই দেখো এই চিত্রে যেখানে যেখানে তোমার বিস্তার আছে, খেয়াল করো এইখানে বিস্তার আছে, দেখো এখানে ঘন বেশি, দেখো এইখানে বিস্তার আছে, দেখো এখানে আবার ঘন বেশি, দেখো এইখানে বিস্তার আছে, এখানে ঘন বেশি, এখানে বিস্তার আছে, এখানে ঘন বেশি। তার মানে বিস্তার যেখানে সর্বোচ্চ সেখানে সিগন্যালটা খুব ঘন ঘন অবস্থান করতেছে। তাহলে তোমার যে, ভালো মতো বুঝো, তোমার যে অ্যান্টি নোড ছিল, অনুপ্রস্থ তরঙ্গে যে অ্যান্টি নোড ছিল, সেটা অনুদৈর্ঘ্যে হয়ে গেল সংকোচন। তোমার অনুপ্রস্থে যেটা অ্যান্টি নোড ছিল, সেটা অনুদৈর্ঘ্যে কি হয়ে গেল? সংকোচন। আমার কথাটা কি বোঝা যায়? না ভাইয়া, এটা মাথায় ঢুকে নাই, মাথার বুদ্ধি গেছে। আচ্ছা, ভাই অনুপ্রস্থে অ্যান্টিনোড কি? এই যে আমি গ্রুপে ছবিও দিয়ে দিছি, আমি গ্রুপে বলেও দিছি 1.5 ঘন্টা আগে, যেটা একটু দেখে রাখতে। প্রণব দেখো, গ্রুপ চেক করো, আমি ছবি দিয়ে রাখছি। অনুপ্রস্থ, এটা ফার্স্ট ক্লাসের পড়া তো। অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের সংকোচন। আমি আবার বলি, দেখো দেখো এই যে যেটা অনুপ্রস্থ আছে, সেইখানে এখানে একটা পিক আছে, মানে অ্যামপ্লিটিউডের সর্বোচ্চ ভ্যালু, এটাও অ্যামপ্লিটিউডের সর্বোচ্চ ভ্যালু, এটাও অ্যামপ্লিটিউডের সর্বোচ্চ ভ্যালু, এটাও অ্যামপ্লিটিউডের সর্বোচ্চ ভ্যালু। এখন শামস খেয়াল করো, যেখানে যেখানে অ্যামপ্লিটিউডের ভ্যালুটা ম্যাক্সিমাম, সেইখানে সেইখানে মানে অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সিগন্যালটা অনেক ঘন হয়েছে না, তরঙ্গটা অনেক ঘন হ্যাঁ, হয়েছে না? ঘন হইছে। তো আমি এটাই বললাম, ঘন হয়েছে মানে কি ও আচ্ছা, সংকুচিত যদি হয়েছে বেশি, হলো সর্বোচ্চ হয় তাহলে এটা সংকোচন ঘটবে, এটাই বললা নাকি? সংকোচন ঘটবে। হ্যাঁ, এই চিত্র ও অনুযায়ী তাই আচ্ছা। হবে। ঠিক আছে, আমি এটাই বললাম যে যেটা অনুপ্রস্থের ক্ষেত্রে যেটা অ্যান্টি নোড, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা সংকোচন। এই কথাটা বোঝানোর জন্য আমি তোমাকে এত কিছু এতক্ষণ ধরে গেজাইলাম। তাও বুঝেছি। ঠিক আছে, অনুপ্রস্থের ক্ষেত্রে যেটা অ্যান্টি নোড, অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে সেটা সংকোচন। প্রণব বলে অ্যান্টি নোড মানে কি? অ্যান্টি নোড মানে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গের ম্যাক্সিমাম ভ্যালু, সেটা হোক উপরে বা হোক নিচে। দেখো একদম ফার্স্ট ক্লাসের পড়া রিভাইজ দেওয়ার লাগবে, শুধু ম্যাথ করলে হবে না। কই গেল রে অ্যান্টি নোড? নোট কই বুঝাইছিলাম, জানি বুঝেছি তো, মানে আমি ছবি দিলাম কই থেকে, এই যে দেখো অ্যান্টি নোড আর এই যে নোড বলা আছে প্রণব। ওকে, আমি পিডিএফ এ যা লিখবো প্রত্যেকটা লাইন দাড়ি কমা সেমিকোলন সহ বুঝে পড়ার লাগবে, নট মুখস্থ। তাহলে তুমি পরীক্ষায় আননোন কোশ্চেন আসলে সলভ করতে পারবা। তাহলে এইটুকু আমাদের ক্লিয়ার যে যেটা অনুপ্রস্থের অ্যান্টি নোড, সেটা অনুদৈর্ঘ্যের সংকোচন। রাকিব, কোনো সমস্যা আছে? না ভাইয়া। তাহলে যেটা অনুপ্রস্থের নোড, নোড মানে কি? জিরো বিস্তার, তার মানে হচ্ছে এই জায়গাগুলা। তাহলে যেইটা অনুপ্রস্থের নোড, সেটা অনুদৈর্ঘ্যে কি হয়ে যাবে? কেউ বলো দেখি, একজন হিম বলো দেখি, হিম বলো। প্রস্থে যেটা নোড, ওটা তো ভাইয়া প্রসারণ হয়ে যাবে। ভেরি গুড, প্রসারণ হয়ে যাবে। তুমি যদি এইটুকু বুঝো, তাহলে তোমার তরঙ্গ সম্পর্কে এই চ্যাপ্টারে পরীক্ষায় আসবে সবই পারবা। ঠিক আছে, আমরা একটা থিওরি দেখবো, এখন একটা ডিজাইনিং প্রবলেম দেখবো। তাহলে আমরা এত বকবকামি করলাম এই যে প্রায় 15 মিনিট ধরে, কারণ একটাই, তোমাকে এটা বোঝানো যে অনুপ্রস্থে যেটা অ্যান্টি নোড সেটা আমরা, অনুপ্রস্থে যেটা অ্যান্টি নোড সেটা অনুদৈর্ঘ্য সংকোচনের সাথে রিলেটেড, যেটা অনুপ্রস্থের নোড সেটা অনুদৈর্ঘ্য প্রসারণের সাথে রিলেটেড। আমরা কখনোই অনুদৈর্ঘ্য নিয়ে কাজ করি না। কেন করি না? কারণ এর ক্যালকুলেশন কমপ্লেক্স। আমি শুরুতে যেটা বলে আসলাম, তাই না? তুমি এরকম ডিগবাজি টাইপের কোনো ইকুয়েশন নিয়ে আসলে কখনোই কাজ করতে পারবে না। ঠিক আছে, উল্টা আমাদের যদি এটা নিয়ে কাজ করি অনেক ইজিয়ার, কারণ সাইনের ম্যাথমেটিক্যাল অপারেশন আমাদের সব জায়গাতেই আছে। সো ফার সবকিছু ক্লিয়ার? ভাইয়া এই যে ল্যামডা দূরত্বে তো এখানে সংকোচন প্রসারণ সংকোচন এরকম হয়ে গেছে। এক্স্যাক্টলি ল্যামডা দূরত্বে একটা সংকোচন থাকবে, একটা একটা প্রসারণ প্রসারণ থাকবে, থাকবে। আবার একটা সংকোচন থাকতে পারে। মানে দ্যাট মিন্স দুটা একই রকম থাকবে আর একটা আলাদা থাকবে। অনুদৈর্ঘ্যের কিন্তু ক্ষেত্রে এই ল্যামডার মধ্যে থাকবে, হ্যাঁ বলো।
9-10-এ তো আমাদের একটা সংকোচন একটা প্রসারণ পড়ানো হয়েছিল। তো 9-10-এ তোমরা সঠিক শিখছো, এটা তোমাদেরকে কে বলছে? সংকোচন, প্রসারণ, সংকোচন, ঠিক আছে? সংকোচন, প্রসারণ। তোমাদের 9-10-এর যে কনসেপ্টটা সেটা অ্যাকচুয়ালি ভুল না। কেন ভুল না জানো? অ্যাকচুয়ালি এই যে দেখো, এই এখানে প্রসারণটা এখানে চিত্রগত একটু ভুল আছে। হ্যাঁ, এই প্রসারণটা এখানে আসে থামায় দেওয়া হয়েছে না, বাট এই প্রসারণটা আর একটু ক্যারি হয়, এই এত দূরে ক্যারি হয়, ঠিক আছে? মানে সাথে সাথে থামে যায় না। সিমিলারলি এই প্রসারণটা আরো কিছু দূর যায়, থামে যায়। সো এই পাশের অর্ধেক আর এই পাশের অর্ধেক বাদ দিলে আলটিমেটলি একটাই পড়ে থাকবে, হুম ঠিক আছে? সো আমরা ওটাতে যাবো না। আমি তো বললাম অনুদৈর্ঘ্যের কোনো রাশিতেই আমরা যাবো না, অনুদৈর্ঘ্যের কোনো রাশিতে আমরা যাবো না। জাস্ট আমরা বুঝলাম যে অনুদৈর্ঘ্যে সংকোচন প্রসারণ হয়। এই সংকোচন প্রসারণটা আমার অনুপ্রস্থের সর্বোচ্চ বিন্দু দ্যাট ইজ অ্যান্টিনোড এবং সর্বনিম্ন বিন্দু বা জিরো বিন্দু দ্যাট ইজ নোডের সাথে তুল্য। ক্লিয়ার শামস? কোনো কোয়েশ্চেন এই পর্যন্ত? না ভাইয়া, এবার ক্লিয়ার। হিম? জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এখন আসো বইয়ের পড়াশোনায় যাই। ধরো আমার কাছে একটা নল আছে। প্রণব, এবার বোঝা শুরু করো। এতক্ষণ যা বলছি এগুলো না বুঝলে কিচ্ছু যায় আসতো না। ধরো আমার কাছে একটা নল আছে, ঠিক আছে? যে নলটার এক মুখ খোলা আর এক মুখ বদ্ধ, এক মুখ খোলা আর এক মুখ বদ্ধ। আমাকে বলো তো, যেই প্রান্তটা বদ্ধ, মানে এই যে প্রান্তটা আমি সিল করে দিছি, এই প্রান্তটা বদ্ধ, ঠিক আছে? এই বদ্ধ প্রান্তে কি শব্দের কণাগুলা, মানে তুমি ধরো নলের মধ্যে সাউন্ড করতেছো, শব্দের কণাগুলা কি অসিলেট করতে পারবে? কণাগুলা কি ধরো ফ্রি কোনো স্পেস পাচ্ছে? মানে এই ধরো আমি বলি, এই যে এটা নলের বদ্ধ প্রান্ত, শেষ প্রান্তটা, ধরো তুমি সাউন্ড করলা, শব্দের ভাইয়া কণাগুলো নলটা আগায় কি গেল। ফাঁপা নাকি কি ফাঁপা, সিস্টেম? অবশ্যই ফাঁপা, 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 নাহলে তো তাহলে তো আমি বলে অসিলেট দিতাম করার তো এরকম। জায়গা পাবে। আমি দেখি, থামো থামো থামো, আমি বলি, দেখো এটা নল, ঠিক আছে? এখন নলের মধ্যে তুমি ধরো একটা শব্দের কণা চিন্তা করো। এই শব্দের কণাটা যাচ্ছে 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 যাচ্ছে, যায় ধরো এই শব্দের কণাটা একদম এইখানে ঠেকে গেছে, এই যে একদম এই কণায় ঠেকে গেছে। তো যদি সে ঠেকে যায় এইখানে, তাহলে কি সে এইভাবে সামনে যায় তারপর পিছনে আসে, দ্যাট ইজ এই অসিলেশনটা করতে পারবে? আমার কথাটা বোঝার ট্রাই করো। ধরো সিলিন্ডারের শেষ প্রান্তটা হচ্ছে এটা, ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ ঠিক সিলিন্ডারের আছে। শেষ প্রান্তটা। এখন একটা শব্দের কণা ধরো, বাতাসের কণা ধরো আগায় যাচ্ছে, আগাইতে 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 এখানে যে সে ঠেকে গেল। তো তাকে যদি এই পয়েন্টে অসিলেট করতে হয়, তাহলে তাকে শব্দের কণা যেহেতু শব্দ তরঙ্গের কারণে সৃষ্ট কণা, তাহলে তাকে এইভাবে অসিলেট করতে হবে না, ডানে বামে? বাট এখানে তো সিলিন্ডারটা বন্ধ, সে তো হুম। সিলিন্ডারটাকে ভেদ করে যেতে পারবে না। তাহলে না একদম লাস্টে যে পয়েন্টটা থাকতেছে সেই পয়েন্টটা কি অসিলেট করতে পারবে? না, পারবে না। প্রণব, কিন্তু ভাইয়া বাস্তবে তো করে। কোথায় দেখছো তুমি বাস্তবে করে? না মানে আমি বলতে চাচ্ছি যে বন্ধ করে দিলেও তো ওর ভিতর দিয়ে শব্দ যায় না। আমি কি বলছি যে শব্দ যাবে না নওশাদ? ও এই যে উল্টাপাল্টা কথাগুলো কেন? আমি বলছি একটা শব্দের কণা, সেটা লাস্ট মোমেন্টে আসছে একদম। একটা ঠিক শব্দের আছে, কণা কি এখান অসিলেট দিয়ে পাস করতে পারবে করবে? না। এখান দিয়ে অনেকগুলা শব্দের কণা যাবে না? হুম আমার কথাগুলো বোঝার ট্রাই করো। আমি একটা শব্দের কণা বলছি। ওই কণাটা যখন লাস্ট মোমেন্টে পৌঁছায় গেছে ধরো, সেখান থেকে তো আর বের হইতে পারবে না, রাইট? সে তো এই নলটা থেকে তো আর বের হইতে পারবে না। শব্দের কণা তো আর ওটাকে ভেদ করতে পারবে না। তাহলে এই তরঙ্গের কণাটা বাইরে যেহেতু ভেদ করতে পারবে না, তার মানে সে অসিলেটও করতে পারবে না। হুম প্রণব, বোঝা যায়? জি ভাইয়া। বাকি কণাগুলো অসিলেট করবে, আমরা বাকি কণা এখনো যাইনি। কেন এটা ভাবতেছো যে একটাই কণা আছে? আমি তোমাকে দেখাচ্ছি যেই কণাটা একদম লাস্টে ঠেকে গেছে সেই কণাটা অসিলেট করতে পারবে না। একটু ক্লিয়ার না জি রাকিব? জি ভাইয়া। ওকে, তাহলে যদি অসিলেট করতে না পারে তাহলে তার বিস্তার জিরো না? বিস্তার জিরো কিনা? হ্যাঁ তাহলে যদি অসিলেট মানে কি আরেকবার বলেন তো? এই কম্পন অসিলেট মানে কি? কি রে, স্পন্দন। ইন্টার সেকেন্ড ইয়ারের একটা ছেলে অসিলেট মানে জানে না? প্রকম্পন, প্রণব থেকে প্রকম্পন। কম্পন বা কাঁপা বা হচ্ছে তোমার কি বলবো, স্পন্দন বলে আর কি। স্পন্দিত হওয়া। এটা কেমন কোশ্চেন করলাম প্রণব? অসিলেট করা মানে কাঁপা। তাহলে লাস্টের পয়েন্টটা যেহেতু অসিলেট করতে পারতেছে না, তার মানে সেখানে বিস্তার জিরো। আচ্ছা, এবার রাকিব আমাকে বলতো, যদি বিস্তার জিরো হয় তাহলে সেটা নোড নাকি অ্যান্টি নোড? নোড। গুড, নোড। এখন শব্দ তো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তাহলে আমাদেরকে অনুদৈর্ঘ্য ফেরত আসার লাগবে। তাহলে যদি নোড হয়, তাহলে নোডের ক্ষেত্রে নোডের ক্ষেত্রে সেখানে বিস্তার জিরো। তাহলে আমি এই সিলিন্ডারের মধ্যে
আমরা অনুদৈর্ঘ্য তরঙ্গ ঠিক আছে, বাট আমরা ডিজাইন করবো সবসময় কি দ্বারা, অনুপ্রস্থ দ্বারা। এই সিলিন্ডারের মধ্যে এইটা আমি একটা নোড আঁকাইলাম যেখানে তরঙ্গের সরণ শূন্য। বাট নওশাদ একটু আগে যেটা বললো, ভাইয়া এখানে তো বাকি জায়গায় শব্দ থাকবে। অবভিয়াসলি শব্দ থাকবে, কেন থাকবে না, খুব ভালো মতো থাকবে। এবং দেখো তো, একদম মুখ দিয়ে যেই কণাটা ঢুকতেছে, খুবই ভালো মতো বুঝবা, একদম মুখ দিয়ে যেই কণাটা ঢুকতেছে সেইটা কি সব থেকে বেশি ফ্রিলি অসিলেট করতে পারবে না? কারণ এই পাশে একদম ফাঁকা আর এই পাশে বাতাসের কণাগুলো আছে। So, একদম মুখের কণাটা কি সব থেকে বেশি অসিলেট করতে পারবে? হ্যাঁ হ্যাঁ আর যত কণাটা ভিতরে যাবে তত তার অসিলেট করার জায়গাটা সংকুচিত হয়ে যাবে না? কারণ আরো অণু পরমাণু আছে, তাদের সাথে ধাক্কা লাগবে। তাহলে আস্তে আস্তে তার বিস্তারটা কমবে না বাড়বে? কমবে। কমবে, কমবে। কমবে, কমবে। গুড। তাহলে এই যে এইখানে তার ম্যাক্সিমাম অবস্থা হয়েছিল, এই পয়েন্টটাকে আমরা কি বলতে পারি? এই পয়েন্টটাকে আমরা বলতে পারি অ্যান্টিনোড, আর এই পয়েন্টটাকে বলতে পারি আমরা নোড। খুব ভালো মতো বুঝো, অ্যান্টিনোড আর নোড। ঠিক আছে, আমি তোমাকে এটা কই থেকে পড়াচ্ছি, এটা বইয়ে খুব ভালো মতো ডিটেলস নাই, জাস্ট ফর্মুলা দেওয়া আছে। এটা আমি তোমাকে কই থেকে পড়াচ্ছি? আমরা সেকেন্ড ইয়ারে যা পড়ে আসি সেখান থেকে পড়াচ্ছি। তাহলে অ্যান্টিনোড আর নোড। এখন অ্যান্টিনোডের ক্ষেত্রে তার বিস্তারটা সর্বোচ্চ, রাইট? আর নোডের ক্ষেত্রে তার বিস্তারটা সর্বনিম্ন, বিস্তারটা 0। তো ধরো আমি এইভাবে ডিজাইন করলাম, এটা কিন্তু ডিজাইনিং, হ্যাঁ, জাস্ট আমরা ডিজাইন করতেছি। যে ধরো আমাদের শব্দটা, একটা তরঙ্গ এইভাবে আসলো, দুইটা শব্দ নিয়ে আমরা কাজ করতেছি, আর একটা শব্দ ধরো আমাদের এইভাবে আসলো। ঠিক আছে, মানে আমি বোঝাই যাচ্ছি যে এটা ধরো আমার সাম্যরেখা, ধরে নাও এটা সাম্যরেখা। তাহলে একদম লাস্ট মোমেন্টে যে কণাগুলো থাকবে তাদের কোনো সরণ বিস্তার হবে না, তারা 0 বিস্তারে থাকবে। আর একদম মুখের কণাগুলো সর্বোচ্চ বিস্তারে থাকবে। তাহলে দেখো এদের বিস্তারটা সর্বাধিক হয়েছে, আর আস্তে আস্তে বিস্তারটা কি হয়ে গেছে, কমে গেছে। তার মানে আমি একটা তরঙ্গের জাস্ট এই পার্টটা দেখতেছি, একটা তরঙ্গের এই পার্ট আর একটা তরঙ্গের এই পার্ট, দুইটা তরঙ্গ দেখতেছি। অনেকগুলো তরঙ্গ থাকবে, কোনো সমস্যা না, বাট আমরা জাস্ট দুইটা তরঙ্গ দেখতেছি। আমরা দেখে আসছি যে উপরিপাতন আমরা দুইটা তরঙ্গ দিয়ে দেখছি, তাই না? আমাদের সিলেবাসে এতগুলো তরঙ্গ নাই। সো এই চিত্রটা কি ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। হয়েছে, বুঝছি। কোনো সমস্যা আছে কারো? না। আচ্ছা, জাস্ট চিত্রটা বুঝো। আমি বলছি এখান থেকে ম্যাথ আসবে না, বইয়ে দেখবে খুবই কম ম্যাথ আছে, বাট বুঝার লাগবে আমাদের। ঠিক আছে, ইন ফিউচার তোমার কাছে যদি কেউ বুঝতে যায় তখন যেন তুমি বুঝাইতে পারো। আচ্ছা, এবার আসো। ধরো এবার তুমি এতটুকু শিওর যে ভাইয়া শেষে আমার কি হবে, শেষে আমার সর্বনিম্ন একটা পয়েন্ট হবে, রাইট? শেষে আমার সর্বনিম্ন একটা পয়েন্ট হবে। আচ্ছা, এখন ধাক্কাধাক্কির কারণে এমন কি হইতে পারে না যে মাঝখানে একটা কণা পড়ে গেছে, যেই কণাটা কাপাকাপি করতে পারতেছে না, ওর সামনেও একটা কণা বসছে, পাশেও পিছনেও একটা কণা বসছে, মানে ওটা চিপায় পড়ে গেছে যে নড়তে পারতেছে না, এমন কি হইতে পারে না? হ্যাঁ, আরেকবার বলিয়েন। এটা বুঝি আচ্ছা নাই ভাইয়া, এটা কি সিস্টেম, মানে চিপায় পড়ে যায় বলতে? আচ্ছা, উপরেরটা বুঝছো? হ্যাঁ, উপরটা তো হ্যাঁ। বুঝছি। আচ্ছা, এবার ধরো এই নলের মধ্য দিয়ে একটা শব্দের কণা প্রবেশ করছে, বাতাসের কণা প্রবেশ করছে, যেই বাতাসের কণাটা তোমার শব্দ বা তোমার কথা বলার কারণে কম্পিত হয়ে ভেতরে প্রবেশ করছে, ঠিক আছে, এই ফাঁপা নলের ভেতরে। ঠিক আছে ঠিক শামস? আছে, ঠিক আচ্ছা, আছে। এখন এই কণাটা অসিলেট করতে করতে সামনে আগাবে, রাইট? এইভাবে অসিলেট করতে করতে সামনে আগাবে। আচ্ছা, আমি একটু বলি। বলো। যে হলো ওই যে একটা চলে গেল, আবার ওটা ব্যাগ আসতেছে, মাঝখানে যে একটা কোণা পড়বে ওইটার কথা বলতেছো? ব্যাগ কোথায় আসতেছে? মানে একটা গেল, বাধা পায়, আবার ও যখন ঘুরে আসতেছে, আবার এগুলো তো যাচ্ছেই আমি কোথায় মাঝখানে। বলছি বাধা পায়ে ঘুরে আসতেছে? আমি আচ্ছা, ওটা তাহলে ওই তুমি পর্যন্ত বলো, দেখে বাকিটা ছাড়ে বলো। দিছি। দেখো, আমি উপরের কণাটা ওই যে ওখানে এসে আটকে গেল, আমি ওই পর্যন্তই দেখে ছাড়ে দিছি। আচ্ছা। তারপর কি হচ্ছে হোক, আমি তো বলতেছি, আমি তোমাকে একটা ডিজাইন করাচ্ছি, এটা একটা মডেল। ঠিক ও, আছে, মডেলের সুবিধা কি, আমি তোমাকে যেমনে গুছাবো এটা সেমনে কাজ করবে। আচ্ছা। এখন আমি তোমাকে বললাম যে এখন আমি একটা কণা চিন্তা করলাম, যেই কণাটা আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে, ভেতরের দিকে যাচ্ছে। তো যাইতে যাইতে একটা কণাই তো থাকবে না, রাইট? তার আশেপাশে অনেক কণা থাকবে। তো এমন তো থাকবে। হইতেই পারে যে ওই কণাটা মাঝখানে চিপায় আটকা পড়ে গেছে, এমন ভাবে আটকা পড়ছে যে সেটা না পারতেছে এইদিকে যাইতে, না পারতেছে এদিকে যাইতে। তার মানে কণাটা ওখানে স্থির হয়ে আছে। ধরো তুমি অনেকজনের সাথে মেট্রো রেলে উঠছো, এমন হইতেই পারে না যে তুমি এমন চিপায় আটকে গেছো, না সামনে আগাইতে পারতেছো না পিছনে আগাইতে পারতেছো। এটা কি হইতে হতে পারে? পারে। পারে। তো সেম জিনিস কণার ক্ষেত্রে হয়েছে। তাহলে এটাও হবে। এটা কি, এটা বুঝছো আমি ঘটনাটা কি বোঝাইতে যাচ্ছি? হ্যাঁ, বুঝছি। বাকিরা জি, বুঝছি। শোনো, আমি বারবার বলতেছি এখান থেকে ম্যাথ ভাইয়া, আসবে না। কণাগুলা তো নিজেদের অবস্থানে কাঁপাকাঁপি করে না, তারা তো অবস্থান পরিবর্তন করে না। আলভি আলভি আলভি, আমি শুরুতেই কি বললাম? অনুদৈর্ঘ্য তরঙ্গ কিভাবে অগ্রসর হয়? অনুদৈর্ঘ্য তরঙ্গ এইভাবে অগ্রসর হয়। কেঁচো কিভাবে অগ্রসর হ্যাঁ হয় রে? কেঁচো কি হয়, সংকুচিত করে, তারপর আবার নিজের দেহটা প্রসারিত করে দেয়, আবার সংকুচিত হয়, আবার নিজের দেহটা প্রসারিত করে। এইভাবে কেঁচো সামনে আগায় যায় না? হ্যাঁ
ওকে, আচ্ছা এখন আলভির কোশ্চেন হচ্ছে ভাই এখানে তো কণাগুলো স্থানান্তরিত হচ্ছে না, রাইট? কণাগুলো তো ধরো বাতাসের এই কণাটা এখানে আছে, এই কণাটা এখানে আছে। এ কি করতেছে? এ যখন এই পাশে কাঁপাকাঁপি করতেছে, জাস্ট সে তার এনার্জিটাকে বা শক্তিটাকে ট্রান্সফার করে দিচ্ছে। আমরা যে বলতেছি যে এই যে কণাগুলো ট্রান্সফার হচ্ছে, অ্যাকচুয়ালি তো কণাগুলো কণাদের জায়গায় আছে, সে স্থানান্তর হচ্ছে, শক্তিটা ট্রান্সফার হচ্ছে এইভাবে। বোঝা যায় আলভি? হ্যাঁ বুঝছি। ওকে, সো তুমি কণা বলো শক্তি, আমি তো বললাম অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা যাই বলি না কেন কোনোটাই যায় আসে না, কারণ অনুদৈর্ঘ্য নিয়ে আমরা কাজই করবো না। ঠিক আছে, তো তুমি কণা চিন্তা করতে পারো। হিম, প্রণব, বোঝা যাচ্ছে? জি ভাইয়া। ওকে, তাহলে ধরো এই কণাটা আটকে গেছে, তাহলে এমন একটা কেস এখন হইতে পারে যে ভাইয়া ওই কণাটা যেহেতু আটকে গেছে, তার মানে ওই কণাটা কি কোনো স্পন্দন দেখাবে? বলো দেখি। না। না। দেখাবে না। তাহলে যদি ওই কণাটা স্পন্দন না দেখায়, ওইখানে তুমি নোট পাবা না অ্যান্টি নোট পাবা? নোড। নোট পাবো। নোট। এই প্রান্ত তো তুমি নোট পাবাই, ঠিক আছে? আর এইখানে তো তুমি অ্যান্টি নোট পাবাই, কারণ একদম মুখে কণার বিস্তার সর্বোচ্চ বেশি। এখন একটা জিনিস চিন্তা করো তো, দুইটা নোট কি কখনো পরপর থাকতে পারে? একটু চিত্রের দিকে তাকাও, এটা একটা নোট, এইটা একটা নোট, পারে পরপর না। দুইটা নোট কি থাকতে পারে? মাঝখানে একটা কি থাকতে হবে? অবশ্যই অ্যান্টিনোড মাঝখানে অ্যান্টিনোড। অ্যান্টি নোট। থাকতে হবে। অবশ্যই অবশ্যই এর মাঝখানে একটা অ্যান্টি নোট থাকবে। তাহলে থাকবে। এখন যদি তুমি চিন্তা করো, এখন আমরা সিগন্যালটাকে এইভাবে ডিজাইন করতে পারি কিনা? দুইটা দুইটা তরঙ্গ দেখতে, অনেকগুলো থাকবে, আমরা জাস্ট দুইটা দেখতেছি, পারি। এইভাবে বলা যায় কিনা? অ্যান্টিনোড, নোড, অ্যান্টিনোড, নোড। অ্যান্টিনোড মানে বিস্তার সর্বোচ্চ। ধরো এটা সাম্যরেখা, এটা ধরে নাও সাম্যরেখা। হুম। ক্লিয়ার? বোঝা যাচ্ছে আস্তে আস্তে? জি। আচ্ছা, এখন কারো কোনো কোশ্চেন থাকলে চট করে করে ফেলবা, কোনো সমস্যা নেই। ধরে নাও এই লেন্থটা হচ্ছে আমার এল, নলের দৈর্ঘ্যটা হচ্ছে আমার এল, এখানেও নল, আমার নলের দৈর্ঘ্যটা হচ্ছে এল, ঠিক আছে? আমি বললাম যে আমি যে তরঙ্গটা তৈরি করতেছি সেই তরঙ্গ দৈর্ঘ্যটা ধরে নাও ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যটা কত বললাম? ল্যামডা, ঠিক আছে? একটু তাকাও তো, এইখানে এটা আমার সাম্যরেখা, আমি কি করছি? এতটুক নিয়ে কাজ করছি। এখন তরঙ্গটাকে যদি তুমি পুরাপুরি দেখো, তরঙ্গটা এতটুক থাকবে, রাইট? তরঙ্গটা এতটুকু থাকবে। তাহলে আমি অ্যাকচুয়ালি, আবার এদিকেও থাকবে এরকম, আমি অ্যাকচুয়ালি কি তরঙ্গের 1/4 নিয়ে কাজ করছি না? খেয়াল করো তো, এইটা হচ্ছে অর্ধেক তরঙ্গ আর এটা হচ্ছে ফুল তরঙ্গ। বাট আমি কাজ করছি কি শুধু এইটুকু নিয়ে, শুধু এইটুকু নিয়ে কাজ করছি না? এই যে এই জায়গাটা। হ্যাঁ, 4/1 ভাগ। 4/1 তাহলে আমার এইখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা পাবো সেটা কি λ/4 হবে না? হ্যাঁ। λ/4 λ/4 হবে। তাহলে আমি কি এই চিত্র থেকে বলতে পারি যে L ইকুয়ালস টু হবে λ/4? এটা আমি এইভাবে সাজাইছি বিধায় হইছে, তুমি অন্যভাবে সাজালে অন্যভাবেও হইতে পারতো। আমি এই জন্য বলতেছি এটা একটা মডেল, আমাদের বইয়ে যে মডেলটা আছে আমরা শুধু সেটা পড়াশোনা করব। তাহলে এটুক বোঝা যায় যে L সমান λ/4 এই চিত্রের জন্য। প্রণব, হিম, জি তাহলে ভাইয়া। এখান থেকে ল্যামডা সমান কত বলতে পারবা? 4L। সো ধরে নাও শব্দের ভেলোসিটি v, তাহলে আমরা এখান থেকে ফ্রিকোয়েন্সি কত বলতে পারবো? v/λ। v এর ভ্যালু v থাকলো, λ/L হয়ে গেল 4L। তাহলে এইটা হচ্ছে এই শব্দের ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটা হচ্ছে এই শব্দের ফ্রিকোয়েন্সি। এবার আসলে এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ক্ষেত্রে তুমি যদি একটু তাকাও, তুমি কি দেখবা? তুমি দেখবা তুমি এইটুকু নিয়ে কাজ করতেছো, ভালো মতো বুঝবা। এদিকে আরো থাকতো, তুমি কতটুকু নিয়ে কাজ করছো বলো দেখি? তুমি কাজ করছো শুধু এইটুকু নিয়ে, যে অংশটা আমি লাল করে দিচ্ছি, রাইট? এই যে তাকাও, এই যে উপরেরটা নাও নিচেরটা নাও, একই হিসাব, উপরেরটা নিয়ে কাজ করে ধরো, এইটুকু নিয়ে কাজ করছো, এই যে এইটুকু নিয়ে কাজ করছো। তাহলে তুমি কি ল্যামডার 4/3 নিয়ে কাজ করছো না? দেখো, এটুকু λ/4, এটুকু λ/4, এটুকু আবার λ/4, এটুকু λ/4। তাহলে তুমি অ্যাকচুয়ালি কাজ করছো কত? 3টা 4/3 λ/4 নিয়ে। হ্যাঁ, খোলা মুখ তাহলে হইতে এই বদ্ধ মুখ। এইবার এইবার তোমার লেন্থ সমান তুমি কি লিখতে পারো? 3 λ/4। জি। তাহলে এখন তুমি এখান থেকে ল্যামডা সমান কত লিখতে পারো? 4L/3। তাহলে ফ্রিকোয়েন্সি f সমান কি লেখা যায়? v/λ। তাহলে v এর জায়গায় v থাকলো, ল্যামডা সমান আমরা কত লিখতে পারি? 4L/3।
তাহলে এখান থেকে কত আসবে 3 ইন্টু v/4l। দেখো তো আগেরটাতে আসছিল v/4l, এইবার v/4l এর সাথে কি গুণ হয়ে গেছে, 3 গুণ হয়ে গেছে। আমার কথাটা কি বুঝতে পারছো? যে প্রথম ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পাইছিলা v/4l, পরবর্তী ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি পাইলা 3v/4l। হুম আচ্ছা, এখন আমাকে প্রণব বলো তো, আমি যদি এর পরের ডিজাইনটা করতাম সেখানে ফ্রিকোয়েন্সি কত আসতো? পরেরটা বলতে মানে পুরোটা আমি করতেন? না, দেখো আমি বলি, আমি এখানে কয়টা নোড অ্যান্টি নোড নিছি বলো তো? একটা নোড একটা অ্যান্টি নোড, রাইট? একটা করে দুইটা নিছেন আর কি। মানে মানে একটা সেট নিছি, তাই না? হ্যাঁ, এখানে আমি কয়টা সেট নিছি? এখানে যে শুরুতে একটা অ্যান্টিনোড, মাঝখানে দুইটা করে আছে। দুইটা, মানে দুই সেট নিছি, নোড অ্যান্টি নোড নোড অ্যান্টি নোড। পরেরটাতে হ্যাঁ, আমি কয় সেট নিতাম? 3 সেট নিতাম। তো যদি 3 তিন সেট সেট নিতাম নিতেন। তাহলে ফ্রিকোয়েন্সিটা কত আসতো? এনিওয়ান, যে কেউ ফ্রিলি বলতে পারো, বলতে 5 হবে v না। by 5 4l। তাহলে হচ্ছে ভি এই বাই তো, এই এল। তো। এক্স্যাক্টলি 5v/4l। দেখো অবজার্ভ করো, জিনিসটাকে ও অবজার্ভ আচ্ছা, করো। এখানে v/4l এর সামনে বেজোড় গণিত 1, হচ্ছে, ঠিক আছে। এখানে v/4l এর সামনে জি 3, ভাইয়া। ঠিক আছে? হুম, ঠিক তাহলে আছে। হ্যাঁ, আমার 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 2n+1 ইন্টু v/4l, এইটা হবে আমার ফ্রিকোয়েন্সির জেনারেল ফর্মুলা। তুমি যদি একটা নোড নাও তাহলে সেটা হবে 1 গুণ হবে, মানে প্রথম বিজোড় সংখ্যা। তুমি যদি দুইটা নোড নাও তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা। তুমি যদি তিনটা নোড নাও তাহলে তৃতীয় বিজোড় সংখ্যা। মানে এন এর ভ্যালু আবার 1 3 5 বসাইও না, ঠিক আছে, বিজোড় সংখ্যাগুলো। তাহলে এটা হচ্ছে আমার ফ্রিকোয়েন্সি জেনারেল ফর্মুলাটা। রাকিব, আমি বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এখন আসল পড়া এখন শুরু হবে। এই যে v/4l, 3v/4l, 5v/4l, আমি যদি কয়েকটা লিখি, ধরো 3 ইন্টু v/4l, সামনে লিখলাম v/4l, তার সামনে লিখলাম 5 ইন্টু v/4l, তার সামনে লিখলাম 7 ইন্টু v/4l। এগুলার মধ্যে সব থেকে কম ফ্রিকোয়েন্সি কোনটা বলো তো রাকিব? এই ফ্রিকোয়েন্সি গুলোর মধ্যে বলো বলো, পারবা পারবা? প্রথমটা। প্রথমটা। একাধিক ফ্রিকোয়েন্সির মধ্যে যেই ফ্রিকোয়েন্সিটা সর্বনিম্ন সেটাকে বলা হয় মূল সুর। কি বলা হয়? মূল সুর। মূল সুর। শামস, সংজ্ঞাটা বলো তো, মূল সুরের সংজ্ঞা কি বললাম? যেটা হলো ফ্রিকোয়েন্সি সব থেকে কম হবে সেটাকে বলবো মূল সুর। একাধিক কিন্তু এটা ফ্রিকোয়েন্সির সাজাবো মধ্যে, কেমনে? একাধিক ফ্রিকোয়েন্সি থাকলে যেই ফ্রিকোয়েন্সিটা সব থেকে কম মানের সেটাকে মূল সুর বলে। শেষ, সাজানোর কি আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। একাধিক ফ্রিকোয়েন্সির মধ্যে সব থেকে কমটাকে বলা হয় মূল সুর। আচ্ছা, এখন খেয়াল করো তো, এই প্রত্যেকটা কি তার গুণিতক না? পূর্ণসাংখ্যিক গুণিতক না? যতগুলা লিখবা বিজোড় গণিত। সবগুলাই তার বিজোড় গুণিতক, সমস্যা নাই, বাট পূর্ণসাংখ্যিক গুণিতক। So, এই যে পূর্ণসাংখ্যিক গুণিতক যেগুলা আছে সেগুলাকে আমরা বলে থাকি হারমোনিক। কি বলে থাকি? হারমোনিক বা সমমেল। আমরা এখন আস্তে আস্তে মিউজিকে প্রবেশ করতেছি, ঠিক আছে? এগুলো সব মিউজিক্যাল টার্ম। তুমি যদি আমারে বলো সমমেল কেন, আমি জানি না, শ্রেয়া ঘোষালের যাই শিখাও। তুমি যদি আমারে বলো হারমোনিক কেন, আমি জানি না, আশা ভোসলের যাই শিখাও। ওকে, তাহলে হারমোনিক বা সমমেল। তাহলে মূল সুর বাদে যেই সুরগুলা তার সাথে পূর্ণসাংখ্যিক গুণিতক আকারে থাকতেছে সেটাকে বলবো হারমোনিক বা সমমেল। যেমন দেখো, এই যে এইটা 3 ইন্টু v/4l, হিম বলতো এইটা মূল সুরের কততম গুণিতক বা কত গুণিতক? তো দ্বিতীয়। তৃতীয়। So, এটাকে আমরা বলবো থার্ড হারমোনিক। ওকে, ও ভাইয়া, প্রণব এটা কি বলতো হলো? এটা কি হলো? এটা বুঝি নাই। কেন বুঝোনি? থার্ড ক্যান তুমি সেকেন্ড হওয়ার কথা তুমি ছিল না? এন এর মান না 2? আমি তোমাকে একটু আগে কি বললাম শামস? এখানে যখন তুমি প্রথমটা পাচ্ছ তখন 1 ইন্টু v/4l, হ্যাঁ, ঠিক এখানে আছে। যখন তুমি দ্বিতীয় পাচ্ছ তখন 3 তখন ইন্টু v/4l। সো হ্যাঁ, 2 গুণ তো না, 3 গুণ না? এখানে ও তো জোড় বিজোড় আসেনি, শুধু বিজোড় গুলো আসতেছে, ও আচ্ছা, ওইটাই ওইটাই, আচ্ছা বুঝছি। ঠিক আছে? যত গুণ থাকবে তততম হারমোনিক। তাহলে এটা হচ্ছে ওকে। থার্ড হারমোনিক। প্রণব বলো তো এটাকে কি বলা যায়? ওটাকে পঞ্চম হারমোনিক। পঞ্চম হারমোনিক। রাকিব, তারপর একটা? সপ্তম। সপ্তম।
আলভি তারপরেরটা নবম হারমোনিক। নবম। তাহলে এই জিনিসটা মনে থাকবে, একাধিক ফ্রিকোয়েন্সির মধ্যে যেটা সব থেকে কম সেটাকে আমরা বলবো মূল সুর, বা এটাকে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিও বলা হয়। আর এর পূর্ণ সাংখ্যিক গণিতক যেগুলো থাকবে সেগুলোকে বলবো আমরা হারমোনিক বা সমমেল। হারমোনিক বা সমমেল, ঠিক আছে। এখন মূল সুরের থেকে বড়, আমার কথা শোনো, খুবই কনফিউজিং জিনিসপাতি আসবে। মূল সুরের থেকে বড় যে কোনো সুরকে বলা হয় উপসুর। মূল সুরের থেকে বড় যে কোনো সুরকে বলা হয় উপসুর। নসাদ সংজ্ঞাটা পড়ো তো, কি লিখলাম? মূল সুরের থেকে বড় যে কোনো সুরকে বলা হয় উপসুর। তাহলে এইখানে 3v/4l 5v/4l এরা প্রত্যেকে আবার উপসুর না? হ্যাঁ, উপসুর। ঠিক আছে, তাহলে এরা প্রত্যেকে হচ্ছে আবার তোমার উপসুর। আসো আমরা এটা শিখে একদম, আরে সরি, এটা শিখে আমরা একদম আরজিৎ সিং কে টেক্কা দিয়ে দেবো। হ্যাঁ, অনেক ভালো মিউজিক্যাল জিনিসপাতি শিখবো আমরা এখন। আচ্ছা, তাহলে এখন এগুলাকে আমরা বলবো কি, হারমোনিক বা সমমেল তো বলতেছি, এটা আবার আমরা বলতে পারি উপসুর। ঠিক আছে, উপসুর। তাহলে এখন আমি একটা টেস্ট নেই, হিম আমাকে অ্যান্সার দিবা। আমি বললাম যে 200 হার্জ বা ধরো 20 হার্জ, 40 হার্জ, 45 হার্জ, 60 হার্জ। হিম বলো তো এখানে মূল সুর কত? 20 হার্জ। ভেরি গুড, 20 হার্জ। রাকিব বলো তো এখানে উপসুর কত বা কত কত? উপসুর তিনটাই। বলো বলো, না ফ্রিকোয়েন্সি না গুলো না বলো, না ওয়েট 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 সংজ্ঞাটা দেখবা বলবা। 60। কেন তুমি 60 তাহলে বললা? সবগুলো তিনটাই তিনটাই উপসুরের সংজ্ঞা তিনটাই কি বলছি? তিনটাই। গুড, কারণ মূল সুরের থেকে বড় হইতে হবে। তাহলে 40, হ্যাঁ হ্যাঁ 45, হারমোনিক একটা বল। 60। ওকে, আচ্ছা এবার নওশাদ বলো তো হারমোনিক কয়টা আছে এখানে এবং কি কি? হারমোনিক আছে একটা, 60। হারমোনিক আছে দুইটা, ঠিক আছে, একটা 40, একটা 60। আমি ক্লিয়ার করতেছি, কোনো ভয় নেই। হারমোনিক মানে নট নেসেসারি বেজোড় গুণিতক হবে। এইখানে বেজোড় গুণিতক হয়েছে সমস্যা নেই, বাট হারমোনিক মানে পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। আমি ভাষাটা ইউজ করছিলাম একটু আগে। ও, হারমোনিক মানে কি হইতে হবে? পূর্ণ সাংখ্যিক পূর্ণসাংখ্যিক। গুণিতক হইতে হবে। তাহলে এবার একটু এক্সাম্পলটা খেয়াল করো। এখানে মিনিমাম ফ্রিকোয়েন্সি কত? 20। তো মূল সুরকে বলতেছি আমরা 20 হার্জ। মূল সুরের থেকে বড় সবগুলাই হচ্ছে এখানে উপসুর। বাট উপসুরের মধ্যে যেগুলো আবার পূর্ণ সাংখ্যিক গুণিতক, যেমন 40 দ্বিগুণ, 60 হচ্ছে তার দ্বিগুণ, কিন্তু 45 কিন্তু দ্বিগুণ না, 45 2.5 গুণ বা 2.25 গুণ, দশমিক আসতেছে, সো এটাকে হারমোনিক বলা যাবে না। তাহলে হারমোনিক হইতে গেলে তাকে কি হইতে হবে? পূর্ণ সাংখ্যিক গুণিতক হইতে হবে। হারমোনিক মানেই গুণিতক, ঠিক আছে, গুণিতকের বাংলা ইংরেজি হচ্ছে হারমোনিক। আর উপসুর হচ্ছে তার থেকে বড় যে কোনো সুরকে আমরা উপসুর বলতে পারবো। এই তিনটা এক্সাম্পল কি বোঝা গেছে? প্রণব, হিম, আলভি? জি ভাইয়া গেছে। ওকে গুড। তাহলে এখন আসো, আমি যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আলভি আমাকে একটা অ্যান্সার দিবা। আমি যদি বলি প্রত্যেক হারমোনিকই উপসুর কিন্তু প্রত্যেক উপসুর হারমোনিক নয়, আলভি বলো তো, ব্যাখ্যা করো তো এটা। প্রত্যেক পারবা? উপসুর হারমোনিক। হারমোনিক কিন্তু না, প্রত্যেক হারমোনিকই উপসুর কিন্তু সব উপসুর হারমোনিক না। কারণ হারমোনিক হওয়ার জন্য আমাকে পূর্ণসংখ্যক গুণিতক হওয়া লাগবে, কিন্তু এক্স্যাক্টলি, গুড। দেখো উপসুর দেখো, ও একদম সত্য কথা বলে দিয়েছে। হারমোনিক হইতে গেলে উপসুর মানে কি, মেইনটার থেকে বড় হলেই উপসুর হবে। বাট সবগুলা বড়ই হারমোনিক না, যেই বড়গুলা মেইনটার পূর্ণ সাংখ্যিক গুণিতক। ফর এক্সাম্পল 45 কিন্তু 20 এর কোনো পূর্ণ সাংখ্যিক গুণিতক না, তো 20 কিন্তু 45 কিন্তু হারমোনিক হয় নাই। তাহলে যারা পূর্ণ সাংখ্যিক গুণিতক তারাই শুধুমাত্র হারমোনিক হবে। বলো এই পর্যন্ত এই তিনটা ওয়ার্ড নিয়ে, মূল সুর, উপসুর, হারমোনিক, কারো কোনো কোশ্চেন আছে? হিম, হিম বলো কি বলতেছিলা? আমরা তো দেখলাম যে সবগুলা বিজোড় সংখ্যক গুণিতক, তাই না? তাহলে হ্যাঁ, 40টা কেন হইলো? আচ্ছা, আমি হারমোনিকের সংজ্ঞাটা কি দিছি? হারমোনিকের সংজ্ঞাটা দিছি মূল সুরের পূর্ণ সাংখ্যিক গুণিতক হইতে হবে। এইখানে এই এক্সাম্পলে বেজোর হয়েছে, বাট তুমি এটা কেন ভাবতেছো যে এই এক্সাম্পল ছাড়া দুনিয়াতে আর কোনো এক্সাম্পল নাই? আমি কোনোভাবে যদি এটা ডিজাইন করতাম বা মডেল করতাম, যেই মডেলে জোর গুণিতক আছে তাহলে জোর গুণিতক হইতো। হারমোনিকের সংজ্ঞাটা হচ্ছে পূর্ণ সাংখ্যিক গুণিতক।
যততম পূর্ণসাংখ্যিক গুণিতক তততম হারমোনিক। আমি ভাষাটাও লিখে রাখতেছি, তাহলে যততম 2n+1টা হচ্ছে এই মডেলের জন্য। এই মডেলের জন্য এক্স্যাক্টলি আমাদের বই যে মডেল আছে সেই মডেলের জন্য। আমি তো শুরু থেকেই বলতেছি এটা অনেকগুলা মডেলের জন্য তুমি করতে পারবা। তাহলে যততম পূর্ণসাংখ্যিক এবার গুণিতক, ঠিক আছে। ওকে সমস্যা নাই, যততম, আমি যখন যেটা পড়াই তোমরা কেন ভাবো যে ওটার বাইরে আর কিছু নাই? অনেক কিছু আছে বাপ। যততম পূর্ণসাংখ্যিক গুণিতক তততম হারমোনিক। ঠিক আছে ভাই নওশাদ, একটা কোশ্চেন করবো। বলো। আচ্ছা এই যে যদি আমরা যদি জোরে সাজাতে চাই তাহলে কেমন করে সাজানো লাগবে? ভাই আমি সম্ভব কি? জোরেরটা দেখাবো। তোমার কি মনে হয় আমি ফাঁকি মারবো পড়াশোনায়? ও না, ঠিক আছে। ঠিক আছে, আমি তো অর্ধেক করলাম কেবল, আমি তো ফাঁকি দিব না, আমি তোমাকে সব পড়াবো, তোমার যা লাগবে না আমি তোমাকে তাও পড়াবো। তাহলে যততম পূর্ণসংখ্যক গুণিতক তততম হারমোনিক। তাহলে নওশাদ এবার কনফিউশন ধরেছে যে ভাই এটা জি 3 গুণ আছে মানে এটা তৃতীয় হারমোনিক, 5 গুণ আছে এটা পঞ্চম হারমোনিক, 7 গুণ আছে সপ্তম হারমোনিক, 9 গুণ আছে নবম হারমোনিক। ক্লিয়ার? জি তাহলে আচ্ছা 1 মিনিট একটু থামো, হ্যাঁ 1 মিনিট একটু হোল্ড করো। প্রাপ্তি বলো, আমার আর 10-15 মিনিট লাগবে রে। হ্যাঁ আচ্ছা আমি ফোন দিব, সমস্যা নাই, তোমরা যেখানে থাকো আমি ফোন দিব। ওকে আওয়াজ শুনতে পাচ্ছ? জি জি ভাইয়া ভাই শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা ওকে, তাহলে আমরা উপসুরটা পড়লাম, এখন উপসুরে আসো। দেখো তো মূল সুরের থেকে এইটা জাস্ট ইমিডিয়েট বড় না? সো তোমরা 24, তোমরা 26 না, তোমরা 26 ব্যাচ, তোমরা 25 ব্যাচকে কি বলবা? এক ব্যাচ সিনিয়র, রাইট? নাকি বলবা 25 ব্যাচ সিনিয়র? এক ব্যাচ সিনিয়র। এক ব্যাচ সিনিয়র। 23 ব্যাচকে কি বলবা? 23 ব্যাচ সিনিয়র না 2 ব্যাচ সিনিয়র না 3 ব্যাচ সিনিয়র? 3 ব্যাচ সিনিয়র। এক্স্যাক্টলি সেম। এটা কেন? যেহেতু জাস্ট পরের প্রথমটা, এটাকে আমরা বলবো প্রথম উপসুর, এটাকে আমরা বলবো দ্বিতীয় উপসুর কারণ এটা দ্বিতীয় বড়, এটাকে আমরা বলবো তৃতীয় উপসুর এন্ড সো অন। তাহলে যেটা প্রথম উপসুর সেটা আবার তৃতীয় হারমোনিক। ঠিক আছে, অরিজিৎ সিং হয় এত ইজি না। যেটা প্রথম উপসুর সেটা হচ্ছে তৃতীয় ভাইয়া হারমোনিক। বলো। মানে আপনি তো বললেন যে পূর্ণ সংখ্যক গুণিতক হলে হচ্ছে আপনার উপসুর। হারমোনিক কোথায় লিখছি আমি? এটা কোথায় বলছি? না সরি দাঁড়ান, হারমোনিক হারমোনিক ঠিক আছে, তো সরি। ফলো করার তো লাগবে ধরেন লেকচার। হ্যাঁ এই যে বলো। যেটা হচ্ছে প্রথম উপসুর দিলেন হচ্ছে আপনি 3v/4l। হ্যাঁ এখন কেন দিলাম? আমার কারণ যদি ওইটা আমি যদি এখানে ছোটটার 4 জাস্ট দিই, পরেরটা। কোনটা? মানে এটা তো লজিকে মানে সূত্রে আসে নাই। আর আমি হচ্ছে মানে যদি মাঝখানে ভি যদি বাই এরকম দিতা ফোর মানে যে ভি বাই এল। 4v/4l এরকম দিতা, হ্যাঁ হ্যাঁ। তখন এটাকে দ্বিতীয় বলতাম, আর 5 গুণ যেটা আছে ওটাকে তৃতীয় বলতাম। ও আচ্ছা ওটাই। ঠিক আছে, আমি তো আমার ভাষাগুলা খেয়াল করো, আমার ভাষাগুলা খেয়াল করো। আমি কি বলছি? আমি কি বলছি? আমি বলছি যে তুমি 26 ব্যাচ, তুমি 25 ব্যাচকে বলবা তোমার প্রথম সিনিয়র। যদি 24 ব্যাচ দুনিয়াতে এক্সিস্ট না করে তাহলে 23 ব্যাচকে তুমি তোমার দ্বিতীয় সিনিয়র বলতা না? জি সেম জিনিস। ওকে, তাহলে উপসুরের বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি বাকিরা হিম কোনো কনফিউশন রাখবে না। আলভি, হিম, কি ভাই বুঝছি। ওকে নাও শামসের বহুল কাঙ্ক্ষিত জোরগুলাতে আসি। ঠিক আছে জোরগুলাতে আসি। আচ্ছা আচ্ছা জোরগুলাতে আমার, দেখো এর আগেরটা কি ছিল? এর আগেরটা ছিল একমুখ বদ্ধ। আচ্ছা একমুখ বদ্ধ যেই কথা, একমুখ খোলাও কি সেম কথা না? না, একই কিভাবে কথা। কেন? হয়? কেন একই সেম কথা। কথা না? এই, একই কথা। একটা মুখ ও বদ্ধ মানে আছে এক তার মানে মুখ খোলা, আমি ভাবছি দুই মুখ হ্যাঁ খোলা, sorry। না না না, এক মুখ খোলা যেই কথা এক মুখ বদ্ধ তো সেম কথা, তাই না? একটা গ্লাস অর্ধেক খালি আর অর্ধেক পূর্ণ, দুটো কি আলাদা জিনিস? না, সেম জিনিস।
So, এবার আমরা দেখব দুই মুখ খোলা। সেখানে আবার বলিও না যে ভাই দুই মুখ বদ্ধ, তুমি বলতে পারো যে কোনো মুখই খোলা না, সেটা বলার দরকার না। দুই মুখ খোলা, দুই মুখ খোলা। কি হলো ভাইয়া এটা? বললা তুমি লিখে দিলা। দেখো তাহলে ধরো আমি এইভাবে একটা ফাঁপা নল নিচ্ছি, যেহেতু দুই মুখ খোলা দুই প্রান্তে আমার কণাগুলা বেশি অসিলেট করতে পারবে সবচেয়ে বেশি, রাইট? তো যদি সবচেয়ে বেশি অসিলেট করে এই মুখে তুমি একটা অ্যান্টি নোট পাবা, এই মুখে তুমি একটা অ্যান্টি নোট পাবা, মাঝখানে কি আমি নোট পাইতে বাধ্য? কারণ পরপর দুইটা অ্যান্টি নোট কখনোই সম্ভব না, তাহলে পাবো। মাঝখানে একটা নোট আসবে। তাহলে আমি এবার ডিজাইনটা এইভাবে করতে পারি। রাকিব না বুঝলে বলবা, হ্যাঁ একদম যা কোশ্চেন আসবে তাই বলে দেবা, কোনো সমস্যা নেই। একটু ওয়েট, আমি ধরো এবার এইভাবে ডিজাইন করতেছি, ঠিক আছে? এইটাকে ধরলাম আমি সাম্যরেখা, ধরা যায়? জিনিসটা বুঝছো? দুই মুখ যেহেতু খোলা, মুখে যেহেতু সে সর্বোচ্চ কম্পনে বিস্তার করবে, তো সেখানে অ্যান্টিনোট পাবা। আর দুইটা অ্যান্টিনোট তো পাশাপাশি থাকে না, অবশ্যই মাঝখানে কোথাও নোট থাকবে। আচ্ছা So, এখন যদি আমি এটাকে লেন্থটাকে এল ধরে নেই, এই লেন্থটাকে যদি আমি এল চিন্তা করি, তাহলে দেখো আমাদের এইখান থেকে এইটুক, এইখান থেকে এইটুক, এইটুক কি ল্যামডা বাই 2 না? হ্যাঁ। এইটুক ল্যামডা বাই 2, তাহলে আমরা কি লিখতে পারি ল্যামডা বাই 2 ইকুয়ালস টু হচ্ছে আমাদের এল। দ্যাট মিন্স আমি ল্যামডা সমান কি বলতে পারি 2l, বলা যায়? এটা কি বলা যায় বলো একটু? যায়, আচ্ছা, বলা একটু যায়। থামো। হ্যাঁ জুনায়েদ বলো। আমি পড়াচ্ছি, ক্লাস শেষ করে আমি বেরোবো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বুঝছি, যাবো না, সমস্যা নেই। তোমাদের 24 যারা চান্স পাইলো বুঝছো, এরা হচ্ছে আমার এই ট্রিট দেওয়ার জন্য আজকে ডাকছে রাতের বেলা। আমাদের আজকে ছুটি, তো উইকেন্ড, তো সন্ধ্যা থেকে এরা কল দিচ্ছে, বাট আমি সন্ধ্যা থেকে পড়ানোতে ব্যস্ত। এই তোমাদের শেষ করে ওদের ওখানে যাবো। 10:30 12 হলে আবার সমস্যা, কারণ 10:30 মেয়েদের হল লাগাই দেয়, ছেলেদের আচ্ছা, ইনফিনিট টাইম পর্যন্ত ঘোরাঘুরি করতে পারবে, সমস্যা নেই। ওকে, তাহলে ল্যামডা সমান 2l, এটা কি কোনো ডাউট আছে ল্যামডা সমান 2l এ? আচ্ছা, না তাহলে আমি এখন ভি সমান কি লিখতে পারি, এফ ল্যামডা, বা এফ সমান ভি বাই ল্যামডা। তাহলে ভি এর ভ্যালু ভি থাকলো, ল্যামডা হচ্ছে 2l, তাহলে এফ সমান হচ্ছে ভি বাই 2l। ক্লিয়ার এটা? আচ্ছা এখন যদি আমি এটা আগের মতো, এখন যদি আমি আর একটু মাতব্বরি করি, ওই যে ভাইয়া মাঝখানে চিপায় আটকে গেছে কণাগুলা, এই কণাগুলাকে এখন আমি দেখবো, হে হে হে। তো ধরো এখানে দুইটা কণা আমি আটকায় ফেলছি, ঠিক আছে? একটা শামস আর টালভি, এরা নড়াচড়া করতে পারতেছে না বাকিদের চাপে। তো এই দুইটা জায়গায় তুমি কি পাবা, নোট পাবা। তাহলে অবশ্যই এই দুইটা নোটের মাঝে একটা অ্যান্টি নোট থাকবে, আর মুখে তো অ্যান্টি নোট থাকবেই একদম মুখের দিকে। তাহলে এইবার আমার ওয়েভটা কেমন হইতে পারে? এরকম হইতে পারে, রাইট? চিত্রটা বুঝছো? নোড অ্যান্টি নোডের এরকমই খেলাটাকে, হবে। নোড অ্যান্টি নোডের খেলাটা এখন মাথায় যাচ্ছে, এখন যাচ্ছে। বাট তুমি তোমার পুরা জি ভাই। বইয়ে নোড বা অ্যান্টি নোড কথাটা আমাকে একটু খুঁজে দিও, মানে ফিজিক্স বই, অবশ্যই কেমিস্ট্রি বই গেলে আবার হবে না, ঠিক আছে? আচ্ছা এখন এখন খেয়াল করো তো, এইখানে আমার ল্যামডা আসলে কি হচ্ছে। আমি যদি একটা তরঙ্গ নিয়ে জাস্ট দেখি, এটা হচ্ছে রাইট। সো আমি যদি এটাকে বর্ধিত করতাম এই পাশে, বর্ধিত করতাম ধরো এই পাশে, তাহলে খেয়াল করো তো আমার কাহিনী কি দাঁড়াইতো, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা আমার একটা ল্যামডা। আচ্ছা ধরো আমি এইভাবে না দেখাই, এভাবে দেখাই। আমি নিছি কতটুকু, এইটুকু না, যেটুকু আমি লাল করতেছি। কেউ আমাকে বলতে পারবা এটুকুর দূরত্ব কত হবে? এনিওয়ান? ল্যামডা। পুরাটা ল্যামডা, এক্স্যাক্টলি, গুড, ল্যামডা। এই যে ল্যামডা। দেখো দুইটা পিকের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা, তাহলে এই দূরত্বটা হচ্ছে আমার ল্যামডা। তাহলে ভাই আমি ল্যামডা সমান এল বলে দিলাম, কোনো সমস্যা নাই। তাহলে এইবার ভি সমান আমার যেহেতু এফ ল্যামডা, তাহলে এফ সমান আমি বলতে পারি ভি বাই ল্যামডার ভ্যালু হচ্ছে এল। এখন আসো, আমার মন চাইছে আমি এটাকে এইভাবে লিখবো, কোনো সমস্যা আছে বলো? না, নাই। সমস্যা নাই। এবার তাহলে বলো, প্রথম চিত্রে নাই। নোট কয়টা ছিল? পড়াশোনা শেষ তরঙ্গ। একটা একটা এখানে কত গুণ আছে? 1। এক গুণ। হ্যাঁ, দ্বিতীয় চিত্রে নোট কয়টা আছে? 2টা।
দুইটা। এখানে কত গুণ আছে? 2 তৃতীয় চিত্রে কয়টা থাকবে? 4টা 3 এই না 3টা তিনটা 3টা তিনটা নোট থাকবে, 3 1 2 3। তাহলে এইবার তোমার জেনারেল ফর্মুলাটা কি হচ্ছে ভাইয়া? n ইনটু v বাই F1 2l। এইটা হচ্ছে তোমার জেনারেল ফর্মুলা, এবং এইবার তুমি জোর বিজোর সব পাবা। হ্যাঁ এবার এবার তুমি জোর বিজোর সব পাবা, ঠিক আছে? এবার তুমি জোর বিজোর সব পাবা। তাহলে আসো এটার ক্ষেত্রে আমরা একটু দেখে ফেলি। ধরো এরকম বললাম যে f ইকুয়ালস টু হচ্ছে আমার ফার্স্টেরটা হবে v বাই 12, তারপরটা হবে 2 ইনটু v বাই 12, তারপরটা হবে আমার 3 ইনটু v বাই 12, তারপরটা হবে আমার 4 ইনটু v বাই 12। তাহলে আমি যদি এবার এরকম চলতে থাকবে, তাহলে আমি যদি এবার হারমোনিক বলি, এটা এটা হচ্ছে আমার মূল সুর, রাইট? এটা হচ্ছে হুম, আমার মূল মূল সুর। সুর। তাহলে এটা হবে আমার সেকেন্ড হারমোনিক, যেহেতু 2 গুণ অবস্থায় আছে। হারমোনিক মানে কি? পূর্ণ সাংখ্যিক গুণিতক। এটা হবে আমার থার্ড হারমোনিক। ঠিক আছে এট দ্য সেম টাইম এইটা হবে আমার দ্বিতীয় উপসুর, কারণ এটা জাস্ট তার ইমিডিয়েট সিনিয়র। এটা হবে আমার তৃতীয় উপসুর, এটা তার সেকেন্ড ইমিডিয়েট সিনিয়র। সরি, একটু উল্টা হয়েছে, সরি সরি সরি। ভুল হয়ে গেল না। হ্যাঁ, এটা হবে প্রথম, এটা হবে দ্বিতীয়। এটা হবে প্রথম আর এটা হবে দ্বিতীয়। ওকে, তাহলে দেখো তুমি কিন্তু একমুখ খোলা বা একমুখ বদ্ধর ক্ষেত্রে এক ধরনের ডিজাইন করতে পারতেছো, আবার দুই মুখ খোলার ক্ষেত্রে আরেক ধরনের ডিজাইন করতে পারতেছো। সো ফর্মুলাগুলো এমসিকিউর জন্য খুবই ভালো মতো মনে রাখার লাগবে। কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? না এত পর্যন্ত এখন Okay. পর্যন্ত না। তাহলে আসো একটা ছোট্ট ম্যাথ। প্রণব, হিম, বোঝা গেছে? কোশ্চেন থাকলে বলো, কোনো সমস্যা নাই। মানে এটা ভাবিও না যে ভাই এক জায়গায় যাবে দেখে আমাকে তাড়াতাড়ি ছাড়ে দিচ্ছে, ঠিক আছে? তোমাদের যখন প্রবলেম থাকবে আমি তখন সলভ করবো, কোনো সমস্যা নেই। ওকে, দেখি। যেমন দেখো এটা বলছে একটা বদ্ধ অর্গান নল, এই যে এই নলগুলো নিয়ে কাজ করতেছে, এগুলো মিউজিক ইন্ডাস্ট্রিতে ইউজ করা হয় অর্গান নল। সো একটা নল সহজ হিসাবে। একটা বন্ধ, আচ্ছা বন্ধ মানে কিন্তু একমুখ বন্ধ, কারণ তোমার সিলেবাসে বন্ধ বলতে শুধুমাত্র একমুখ বদ্ধই আছে, ঠিক আছে? তাহলে একমুখ বদ্ধ নলের দৈর্ঘ্য কত দেওয়া আছে তোমার কাছে? 10 সেন্টিমিটার। তোমাকে বলছে বায়ুতে শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড। 340 মিটার পার সেকেন্ড। বলছে নলটির মূল সুরের কম্পাঙ্ক। দেখো একমুখ বদ্ধর ক্ষেত্রে মূল সুরের কম্পাঙ্ক কত ছিল? v/4l ছিল না? শামস, প্রণব, হিম। হুম হ্যাঁ। জাস্ট আমরা কম্পাঙ্ক লিখবো f ইকুয়ালস টু v/4l। তাহলে v এর ভ্যালু হচ্ছে আমার 340 ডিভাইডেড বাই 4l, দ্যাট ইজ 4 ইনটু l এর ভ্যালু হচ্ছে 0.10। দেখো সলভ করো কত আসে? 850। 850। তোমাকে যদি বলতো তৃতীয় হারমোনিকের জন্য, তাহলে এটাকে 3 দ্বারা গুণ করতা। তোমাকে যদি বলতো প্রথম উপসুরের জন্য, তাও 3 দ্বারা গুণ করতা, কারণ দেখো যেটা তৃতীয় হারমোনিক এই ক্ষেত্রে সেটাই প্রথম উপসুর। ওকে নওশাদ, কোনো সমস্যা আছে এটুকুতে? না ভাই। অফিসিয়ালি আমরা মানে ম্যাথমেটিক্যালি আমরা আমাদের চ্যাপ্টার ক্লোজ করলাম, ঠিক আছে? আমাদের লাস্ট ক্লাসে আমরা ম্যাথ সলভ করব এবং আরো কিছু থিওরি আমি তোমাদের দেখাবো। আজকে সময় স্বল্পতার কারণে আমি তোমাদের দেখাইতে পারলাম না, সরি ফর দ্যাট। বাট চ্যাপ্টার এখন শেষ, এখন তোমরা চ্যাপ্টারে যে কোনো ম্যাথে হাত করতে দিতে পারো। যে কোনো ম্যাথে হাত দিলেই পারবা না, প্র্যাকটিস করা লাগবে, প্রচুর প্র্যাকটিস করা লাগবে। বাট তোমাদের সব কনসেপ্ট বোঝানো শেষ। আজকের কনসেপ্টটা আমি জানি একটু ক্লামজি ছিল, বাট এন্ড অফ দ্য ডে লাস্টে তোমরা বুঝা পাইছো যে আসলে কি করতেছে। বুঝা পাইছো না সবাই? ঠিক আছে, জি ভাই। এখন বাসায় এটা আরেকবার দেখবা, আরো সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। কিচ্ছু না, জাস্ট হারমোনিক আর উপসুর এই দুইটা দিয়ে কোশ্চেন পেঁচাবে। আলভি, বুঝতে পারছো? হ্যাঁ বুঝছি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করলাম। প্রণব, তোমার প্রবলেম দুটো আমি রেকর্ড করছি, হ্যাঁ? একটা প্রবলেম রেকর্ড করছি, আর একটা প্রবলেম রেকর্ড করে আমি পাঠিয়ে দিব। আজকে রাতেই পাঠিয়ে দিব 12টার মধ্যে, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আমি গ্রুপেই পাঠিয়ে দিব, বাকিদের প্রবলেম থাকলে ওরাও দেখে নিতে পারবা, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। সো ফেয়ার উই এন্ড। আমাদের তাহলে 5টা ক্লাস লাগলো, একটা ক্লাস এখন আমাদের হাতে আছে, ঠিক আছে? সো আমরা অনেক ভালো স্পিডে আগাচ্ছি। স্টিল যদি অনলাইনে কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে বলবা, যার যেটা প্রবলেম হবে। ওকে, শেষ করলাম আজকে। ঠিক আছে আসসালামু আলাইকুম।